আসসালামু জি ম্যাম। আলাইকুম, সবাই ভালো আছো? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ম্যাম। ম্যাম আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ম্যাম ক্লাসে আপনাকে ফার্স্ট দেখলাম। ও আচ্ছা, তাই না? হ্যাঁ, তোমাদের জি ম্যাম। তোমাদের সাথে তো আসলে আমার তেমন দেখা হয়নি। করোনার মধ্যেই তোমরা ভর্তি হইলা, এর জন্য ছবিটা দিলাম যাতে দেখতে পারো যে মিনু ম্যাডাম কি করছেন। আচ্ছা, গত ক্লাসে আমরা দেখো পড়েছিলাম হচ্ছে উৎপাদন ও বিপণনের মধ্যে সম্পর্ক, ক্রেতা ভোক্তা বলতে কি বোঝায় এবং ক্রেতা ভোক্তার মধ্যে পার্থক্য। ঠিক আছে, আজকে জি আমরা ম্যাম। পড়বো, দেখো তোমাদের বইতে 1.13 ভোক্তাই রাজা ব্যাখ্যা করো, আছে না এরকম একটা পয়েন্ট? জি ম্যাম। আচ্ছা, এটা হচ্ছে আমরা এখান থেকে না পড়ে অনুধাবনমূলক প্রশ্ন উত্তর আছে, একটু ওইখানে চলে যাব। অনুধাবনের প্রশ্নে চলে যাও। দেখো আমার বইতে 20 নাম্বার, তোমাদের একটু এর কাছাকাছি হবে। দেখো ভোক্তাই রাজা ব্যাখ্যা করো, এটা ঢাকা 16তে এসেছিল। ম্যাম পেজটা একটু বলবেন প্লিজ। ম্যাম পেয়েছি। একটু তুমি সবাইকে পেজ নাম্বারটা আর প্রশ্ন নাম্বারটা বলে দাও। নওশিন, পেজ নাম্বার 43 আর প্রশ্ন নাম্বার 32। সবাই শুনতে পেয়েছো? পেজ ম্যাম আসসালামু আলাইকুম। পেয়ে গিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন নাম্বার কত বললা? 32। 32 আর পেজ নাম্বার হচ্ছে 43। 43। আচ্ছা, এখন ক্লাসে কে জয়েন করলো একটু বলো তো আমাকে। ম্যাম ফারজানা। রোল নাম্বারটা বলো। মেবি 219 ম্যাম দেখলাম। জি মিস 219। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক আছে। ম্যাম কি প্রেজেন্ট নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট নিচ্ছি। ও আচ্ছা ম্যাম। মিস আমারটা দেওয়া হয়নি। আমি দেখে দেখে লিখে নিয়েছি, মানে যাদেরটা হচ্ছে রোল উঠতেছে না শুধু তাদেরটাই জিজ্ঞেস করছি। তোমরা যখনই এন্টার করছো ক্লাসে তখনই রোল নাম্বারটা উঠতেছে, সেটা দেখে দেখে আমি প্রেজেন্ট দিচ্ছি। আচ্ছা, আমরা পড়ায় ফিরে যাই। ভোক্তাই রাজা ব্যাখ্যা করো। যারা ভোগের জন্য পণ্য ক্রয় করে তাদেরকে ভোক্তা বলে। ভোগের জন্য, ঠিক আছে। পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে যদি ক্রয় করে তাহলে তাদেরকে কি বলবো আমরা? ক্রেতা। বিক্রেতা। ক্রেতা না, ক্রেতা। চেনানো। ম্যাম পুনরায়, পুনরায় বিক্রয় না? হ্যাঁ, কি তুমি বলেছেন কোশ্চেনটা বুঝিনি। পুনরায় বিক্রয় করার জন্য যারা পণ্য কিনবে তাদেরকে আমরা বলি ক্রেতা, ঠিক আছে। আর ভোগের উদ্দেশ্যে যারা ক্রয় করবে তাদেরকে বলি আমরা ভোক্তা। ভোক্তা। হ্যাঁ, মানে ও ক্রেতা। আচ্ছা, মানে আমি অন্যভাবে নিয়ে বিক্রেতা বলেছি, যে আচ্ছা বিক্রি করবে সেই কনসেপ্ট থেকে। আচ্ছা, ঠিক আছে, মানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে মূল পার্থক্যই কিন্তু এইখানে। ভোক্তা হচ্ছে যে তিনি নিজে ভোগের জন্য ক্রয় করবে, আর ক্রেতা হচ্ছে পুনরায় বিক্রয় করার উদ্দেশ্যে ক্রয় করে থাকে। তাহলে যারা ভোগের জন্য পণ্য ক্রয় করে তাদেরকে ভোক্তা বলে। ভোক্তারা পণ্য ভোগ করে তার উপযোগ নিঃশেষ করে। আর বিপণনের যাবতীয় কাজ এরূপ ভোক্তাদের কেন্দ্র করেই আবর্তিত হয়, অর্থাৎ ভোক্তাদেরকে কেন্দ্র করেই বিপণনের কাজগুলো চলতে থাকে। ভোক্তাদের প্রয়োজন, চাহিদা, পছন্দ, রুচি, ক্রয় ক্ষমতা, ক্রয় অভ্যাস ইত্যাদির ভিত্তিতে বিপণন কার্যক্রম সম্পন্ন করতে হয়। ভোক্তাদের সন্তুষ্টি বিধানের জন্য বিপণনের উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ এবং বাস্তবায়ন করতে হয়। এই জন্য বিপণনের ধারণা, বিপণন মিশ্রণ, বাজার বিভক্তিকরণ, বিপণন পদ্ধতির ধরন ইত্যাদি ভোক্তাদের সন্তুষ্ট করার উপর গুরুত্ব দিয়ে নির্ধারণ করতে হয়। ফলে পণ্য বা সেবা বিপণনের ক্ষেত্রে ভোক্তাই রাজা হিসেবে গণ্য করা হয়, অর্থাৎ বিবেচনা করা হয়। ঠিক আছে, জি ম্যাম। প্রতিটা লাইনের অর্থ বুঝতে পেরেছো? জি ম্যাম, পড়লে আর একটু ক্লিয়ার হবে। ম্যাম বলো। বিপণন মিশ্রণটা কি? এটা বিপণন মিশ্রণের একটা চ্যাপ্টারই আছে, আমরা পড়বো। মানে 4P ধরা হয়: প্রোডাক্ট, প্লেস, প্রমোশন, আরেকটা তো আচ্ছা প্রাইস, মানে পণ্য, মূল্য, বন্টন বা স্থান এবং প্রসার। এই চারটাকে বলা হয় বিপণন
মিশ্রণ। ওকে ম্যাম। ঠিক আছে, আচ্ছা এবার 1.14 চলে যাও, বাজারের ধারণা, কনসেপ্ট অফ মার্কেট। পেয়েছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ছোট্ট একটা গল্প দেওয়া আছে প্রথমে, দেখো যে জারিনের বাবার বন্ধু তাদের বাসায় এসে তাকে জিজ্ঞেস করলো তোমার আব্বু কোথায়। সে উত্তরে বলল বাজারে গিয়েছে। এখানে জারিন বাজার বলতে কি বুঝিয়েছে বলতে পারো? হ্যাঁ, এখানে বাজার বলতে কোন স্থানকে বোঝানো হয়েছে যেখানে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করা হয়। কেনা ক্রয় বিক্রয় করা হয়। যেমন কাঁচা বাজার, মাছের বাজার, চাউলের বাজার, পাটের বাজার ইত্যাদি। আমরা বাজার বলতে সাধারণত এই ধরনের স্থানকেই বুঝে থাকি, কিন্তু অর্থনীতিতে বাজার বলতে কোনো স্থানকে বোঝায় না। অর্থনীতির ভাষায় বাজার হলো কোনো একটি পণ্য ক্রয় বিক্রয়ে নিয়োজিত ক্রেতা ও বিক্রেতার সমষ্টি। ওকে আর বিপণনের ক্ষেত্রে বাজারকে আরেকটু অন্যভাবে ব্যাখ্যা করা হয়। নিম্নে বাজার সম্পর্কে ধারণা দেওয়া হলো, অর্থাৎ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাজারকে সংজ্ঞায়িত করা হয়েছে। যেহেতু আমরা বিপণন পড়ছি, মার্কেটিং পড়ছি, কাজে মার্কেটিং এর দৃষ্টিকোণ থেকে বাজার কি আমাদেরকে সেটাই জানতে হবে। ঠিক আছে, ল্যাটিন শব্দ, এই লাইনটা একটু আন্ডারলাইন করবা, এই লাইনটা দিয়ে বহু নির্বাচনী প্রশ্ন প্রায় আসে। ল্যাটিন শব্দ মার্কেটাস থেকে ইংরেজি মার্কেট শব্দের উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হলো বাজার। এই লাইনটা একটু আন্ডারলাইন করো। করেছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে ইংরেজি মার্কেট শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উদ্ভব হয়েছে? মার্কেটাস। মার্কেটাস। অথবা মার্কেটাস কোন ধরনের শব্দ? ল্যাটিন। ল্যাটিন শব্দ। ল্যাটিন মার্কেটাস থেকে কোন শব্দের উৎপত্তি? মার্কেট। ইংরেজি মার্কেট। হ্যাঁ, মার্কেট শব্দের বাংলা প্রতিশব্দ কি? বাজার। বাজার। বুঝতে পেরেছো যে এই লাইনটা দিয়ে বিভিন্ন ভাবে প্রশ্ন হতে পারে। বাজার শব্দটি আপেক্ষিক, কেননা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এবং সংশ্লিষ্ট ব্যবসায়িক সম্পর্কের ভিত্তিতে বাজার শব্দটি ব্যবহার করে। তবে বিপণনের দৃষ্টিকোণ থেকে, এখান থেকে একটু আন্ডারলাইন করো, বিপণনের অর্থাৎ মার্কেটিং এর দৃষ্টিকোণ থেকে বাজার হচ্ছে নির্দিষ্ট কোনো পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। আন্ডারলাইন করো, বাজার কি? বাজার হচ্ছে নির্দিষ্ট কোনো পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। লাইনটা কি পরিচিত মনে হচ্ছে না অপরিচিত বলো? কিছুটা পরিচিত। কিছুটা পরিচিত? মিস সমষ্টিটা ওই দিকটা নতুন নতুন লাগতেছে। কোন দিকটায়? এই যে সমষ্টির আগে ম্যাম বাজারে সম্ভাব্য ক্রেতা, সম্ভাব্য মানে ভবিষ্যৎ ক্রেতা। এটা আমরা বিপণনের মূল ধারণা যে ছিল সেখানে পড়েছিলাম বাজার, মনে আছে? এই কারণে আমি জিজ্ঞেস করেছি যে লাইনটা পরিচিত মনে হচ্ছে কিনা। ওখানে একটা উদাহরণ ছিল যে স্টুডেন্টরা হচ্ছে বই খাতার বর্তমান ক্রেতা। এই স্টুডেন্টই যখন বড় হয়ে ইনকাম করবে এবং গাড়ি কিনবে তখন সে হচ্ছে গাড়ির ভবিষ্যৎ ক্রেতা বা সম্ভাব্য ক্রেতা। মনে পড়ছে? জি ম্যাম। জি ম্যাম। তাহলে বাজারের সংজ্ঞাটা কি? বাজার হচ্ছে নির্দিষ্ট কোনো পণ্য বা সেবার বর্তমান এবং সম্ভাব্য ক্রেতাদের সমষ্টি। সম্ভাব্য মানে হচ্ছে ভবিষ্যৎ ক্রেতাদের সমষ্টি। মনে থাকবে সংজ্ঞাটা? কেউ একজন বলো তো বাজার কি? বাজার হচ্ছে নির্দিষ্ট কোনো পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের সমষ্টি। ঠিক আছে, সবাই একসাথে বলতে সবাই একসাথে। আচ্ছা, এরপরে একটু নিচের দিকে দেখো, বইয়ের একটু নিচের দিকে দেখো। এই বাজার হতে হলে নিম্নোক্ত শর্তগুলো পূরণ অপরিহার্য। পেয়েছো?
জি ম্যাম পেয়েছি। এই প্যারার শেষের দিকে দেখো, বাজার হতে হলে নিম্নোক্ত শর্তগুলো পূরণ হ্যাঁ পেয়েছি। অপরিহার্য। 4টা পয়েন্ট আছে। হ্যাঁ, 4টি শর্ত অবশ্যই পূরণ করতে হবে বাজার হতে হলে। সেই 4টি শর্ত একটু টিক দিয়ে রাখো। কি কি শর্ত দেখো? নির্দিষ্ট পণ্যের জন্য কতিপয় লোকের প্রয়োজন ও অভাব থাকবে। কতিপয় মানে কিছু লোকের। নির্দিষ্ট পণ্যের জন্য কতিপয় লোকের প্রয়োজন ও অভাব থাকবে। পণ্যটি ক্রয়ের সামর্থ্য থাকবে, অর্থাৎ ক্রেতাদের সেই পণ্যটি ক্রয় করার জন্য ক্রয় ক্ষমতা থাকতে হবে। অর্থ খরচ করে পণ্যটি ক্রয়ের ইচ্ছা থাকবে, যে শুধু সামর্থ্য থাকলেই হবে না, সেই অর্থ খরচ করার মতো ইচ্ছাও থাকতে হবে। কৃপণ হলে হবে না, সহজ কথা। এর পরের শর্তটি হচ্ছে পণ্যটি ক্রয়ের অধিকার থাকবে, অর্থাৎ সব ধরনের পণ্যই কি সব ধরনের মানুষ কিনতে পারে? নো ম্যাম। ক্রয় ক্ষমতা আছে, অর্থ ব্যয় করার মতো ইচ্ছাও আছে, কিন্তু আইনগত অধিকার থাকতে হবে। ঠিক আছে? যেমন কোন কোম্পানি যদি নির্ধারণ করে যে কোন মোবাইল কোম্পানির সিম কিনতে হলে তাকে ভোটার আইডি কার্ড প্রদর্শন করতে হবে। এখন যাদের ভোটার আইডি কার্ড নেই তারা কি সেই সিমটি কিনতে পারবে সেই কোম্পানির? নো ম্যাম, কিনতে পারবে না। পারবে না। তাহলে এবার কিনে তো বাবা মার আইডি দিয়ে। বাবা মার আইডি দিয়ে কিনতে পারে, কিন্তু তার নিজের আইডি কিন্তু নাই। নিজের আইডি কিন্তু সে শো করতে পারছে না, কারণ আমাদের দেশের আইন অনুযায়ী 18 বছর হলেই কোনো একজন নাগরিক ভোটাধিকার প্রাপ্ত হয়, অর্থাৎ তার ন্যাশনাল আইডি কার্ড হয়। ঠিক আছে? জাতীয় পরিচয়পত্র। কাজেই বাজার হতে হলে কয়টি শর্ত থাকতে হবে? 4টি। কি কি? যে নির্দিষ্ট পণ্যের জন্য লোকের প্রয়োজন ও অভাব থাকবে, পণ্যটি ক্রয়ের সামর্থ্য ক্রয় ক্ষমতা থাকবে, মানে যে কোনো একটা বলবা, হয় ক্রয় ক্ষমতা থাকবে অথবা পণ্য ক্রয়ের সামর্থ্য থাকবে, যে কোনো একটি ব্যবহার করবে। ঠিক আছে? যে পণ্যটি ক্রয়ের সামর্থ্য থাকবে, তারপর পণ্যটি ক্রয়ের অধিকার থাকবে। হ্যাঁ। উল্লেখিত 4টি শর্তের, এই লাইনটাও একটু আন্ডারলাইন করো, উল্লেখিত 4টি শর্তের যে কোনো শর্ত পূরণ না হলে বাজার হবে না। ঠিক আছে? তাহলে যদি অনুধাবনের প্রশ্ন আসে যে বাজার বলতে কি বোঝায়, এই লাইনগুলো দিয়ে কিন্তু তুমি আনসার লিখতে পারবে। প্রথমে লিখবে বাজার কাকে বলে, তারপরে লিখবা যে বাজার হতে হলে কি কি শর্ত পূরণ করতে হয়, তারপরে লিখবা যে উপরোক্ত 4টি শর্তের যে কোনো শর্ত পূরণ না হলে বাজার হবে না। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে দেখো 1.15 বাজার ও বাজারজাতকরণ অথবা বিপণনের পার্থক্য। পেয়েছো সবাই? জি ম্যাম। 13টা পার্থক্য দেওয়া আছে। যে বাজার হচ্ছে কোন পণ্যের বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি, একটু আগে আমরা পড়লাম। আর বিপণন হচ্ছে ব্যক্তিক বা সাংগঠনিক উদ্দেশ্য অর্জনের জন্য পণ্য ভ্যালু সৃষ্টি ও বিনিময়ের লক্ষ্যে মূল্য নির্ধারণ, প্রসার ও বন্টনের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের প্রক্রিয়ায় বিপণন। এই সংজ্ঞাটা একটু অন্যরকম মনে হচ্ছে। আমরা বিপণনের কি সংজ্ঞা পড়েছিলাম বলো? সেই সংজ্ঞাটা এখানে লিখবা। একবার এক এক রকম সংজ্ঞা পড়লে পরে কিছু মনে থাকবে না। বিপণনের কি সংজ্ঞা পড়েছিলাম আমরা বলো? যে নতুন ক্রেতা খুঁজে বের করা, ভোক্তা বিপণন হলো একটি প্রক্রিয়া। একদম 1.02 দেখো বিপণনের সংজ্ঞা, ওখানে আমাদের দাগানো ছিল। বিপণন হলো একটি প্রক্রিয়া যার সাহায্যে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের নিকট থেকে ভ্যালু পাওয়ার লক্ষ্যে সুদৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। পেয়েছো? জি ম্যাম। তাহলে যে পার্থক্যের এখানে এসে বিপণনের যে লাইনটা লেখা আছে না, এটা একটানে কেটে দাও। কেটে দিয়ে ওই লাইনটা লিখে নিবা। আপাতত একটু পৃষ্ঠা নাম্বার লিখে রাখো। পার্থক্যের মধ্যে বিপণনের যে সংজ্ঞাটি দেওয়া আছে এই সংজ্ঞাটি কেটে ওখানে একটু ছোট্ট করে পৃষ্ঠা নাম্বার লিখে রাখো।
যে বিপণনের সংজ্ঞাটা ওই পৃষ্ঠা থেকে পড়বা। ম্যাম এই যে বাজারজাতকরণ আর বিপণনের হ্যাঁ যেখানে হ্যাঁ এখানে, সংজ্ঞাটা ওটা হ্যাঁ এইটা। কোন পেজটা থেকে পড়বো ম্যাম? এই যে এখন আমি যেটা বললাম 1.02 তোমাদের বইতে কত নাম্বার পেজ দেখো? পৃষ্ঠা 3। 3 পৃষ্ঠায় বিপণনের যে সংজ্ঞাটা আছে ওই সংজ্ঞাটাই এইখানে পড়বা। ম্যাম সংজ্ঞাটা আবার একটু বিপণন বা বিপণন হলো একটি বাজারজাতকরণ হলে প্রক্রিয়া যার সাহায্যে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের নিকট থেকে ভ্যালু পাওয়ার লক্ষ্যে সুদৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। এই সংজ্ঞাটাই এইখানে লিখবা। আমি খুঁজে পাচ্ছি না। ক্লিয়ার? হ্যাঁ পেয়েছি। ক্লিয়ার সবার? জি ম্যাম। আচ্ছা এর পরের পার্থক্যে চলে যাচ্ছি। পরের পার্থক্যটি হচ্ছে 2 নম্বর পার্থক্য, যেটা বাজারের মুখ্য উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য হচ্ছে ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ স্থাপন করা, আর বিপণনের উদ্দেশ্য হচ্ছে ক্রেতা ও বিক্রেতার লক্ষ্য বাস্তবায়ন করা। ঠিক আছে, বাজারের উদ্দেশ্য হচ্ছে ক্রেতা বিক্রেতার মধ্যে যোগাযোগ স্থাপন করা, আর বিপণনের উদ্দেশ্য হচ্ছে ক্রেতা বিক্রেতার লক্ষ্য বাস্তবায়ন করা। 3 নম্বর পার্থক্য বলেছে বাজার পণ্য ও ব্যক্তির সাথে সম্পর্কিত, আর বিপণন হচ্ছে পণ্য বা সেবা বিনিময়ের সাথে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কার্যাবলীর সাথে সম্পর্কিত। ঠিক আছে, বাজার হচ্ছে পণ্য ব্যক্তির সাথে সম্পর্কিত, আর বিপণন পণ্য বা সেবা বিনিময়ের সাথে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজের সাথে সম্পর্কিত। 4 নম্বর পার্থক্য হচ্ছে পণ্য ম্যাম বাজার কাজের সাথে জড়িত না ম্যাম? না, বিপণন হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজের সাথে জড়িত, আর বাজার হচ্ছে পণ্য বা ব্যক্তির সাথে সম্পর্কিত। 4 নম্বর পার্থক্য দেখো, পণ্য সেবা ও ধারণার ক্ষেত্রে শুধুমাত্র মালিকানা হস্তান্তরের কাজ বাজারে সম্পাদিত হয়। পণ্য সেবা বা ধারণার ক্ষেত্রে শুধুমাত্র মালিকানা হস্তান্তরের কাজ বাজারে সম্পাদিত হয়, অর্থাৎ ক্রয় বিক্রয় কাজটাই কিন্তু বাজারে সম্পাদিত হয়। ঠিক আছে, ক্রয় বিক্রয়ের মাধ্যমে কিন্তু মালিকানা হস্তান্তরিত হয়। আর বিপণনে পণ্য সেবা ও ধারণার বিনিময়ের কাজ সম্পাদিত হয়। এরপরে 5 নম্বর পার্থক্য দেখো, গুরুত্ব। বাজারে বিক্রেতার প্রয়োজন পূরণের উপর গুরুত্ব দেওয়া হয়। বাজারে বিক্রেতার প্রয়োজন পূরণের উপর গুরুত্ব দেওয়া হয়, আর বিপণনের ক্ষেত্রে ক্রেতা বা ভোক্তার প্রয়োজন পূরণের উপর গুরুত্ব দেওয়া হয়। 6 নম্বর পার্থক্য বলেছে বর্তমান ও সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য সেবা ও ধারণার সত্যগত উপযোগ সৃষ্টি হয়। সত্যগত অর্থাৎ মালিকানাগত উপযোগ সৃষ্টি হয় বাজারে। ঠিক আছে, আর বিপণনে পণ্যের সময়গত, স্থানগত ও সত্যগত অর্থাৎ মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়। বাজারে শুধুমাত্র সত্যগত উপযোগ সৃষ্টি হয়, আর বিপণনে সময়গত, স্থানগত এবং সত্যগত উপযোগ সৃষ্টি হয়। এর পরের পার্থক্যটি 7 নম্বর পার্থক্য দেখো, বাজারের সাথে দুটি পক্ষ অর্থাৎ ক্রেতা ও বিক্রেতা সংশ্লিষ্ট, আর বিপণনে বিভিন্ন পক্ষ অর্থাৎ মধ্যস্থ ব্যবসায়ী, সরবরাহকারী, ক্রেতা, প্রতিযোগিতা ইত্যাদি সংশ্লিষ্ট থাকে। 8 নম্বর পার্থক্য, নির্দিষ্ট কোনো পণ্য বা সেবাকে কেন্দ্র করে বাজার পরিচালিত হয়। আর বিপণনের ক্ষেত্রে দেখো, ভোক্তার সন্তুষ্টিকে কেন্দ্র করে বিপণন কার্যক্রম পরিচালিত হয়। এর পরের পার্থক্যটি হচ্ছে বাজার প্রধানত 2 প্রকার, ভোক্তা বাজার এবং ব্যবসা বাজার। আর বিপণনকে 2টি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়, ব্যবসা বিপণন ও অব্যবসা বিপণন। 10 নম্বর পার্থক্য বলেছে পণ্য সেবা ধারণা ইত্যাদি সরবরাহের সাথে সংশ্লিষ্ট মূল্য নির্ধারণকারী শক্তিসমূহ বাজারে তৎপর থাকে। আর বিপণনের ক্ষেত্রে উৎপাদক ও ভোক্তাদের মধ্যে পণ্য সেবা ও ধারণার প্রবাহ। হ্যাঁ তৎপর মানে কি?
অ্যাক্টিভ থাকা। অ্যাক্টিভ বুঝো মানে সক্রিয় থাকা, জি ম্যাম, বুঝতে পেরেছি। নিশ্চুপ বসে থাকা না। আর বিপণনের ক্ষেত্রে উৎপাদক ও ভোক্তার মধ্যে পণ্য সেবা ও ধারণার প্রবাহ নিশ্চিতকরণ প্রতিষ্ঠানের প্রাধান্য পরিলক্ষিত হয়। এখানে অনেকগুলো পার্থক্য দেওয়া আছে, তার মধ্যে যে পার্থক্যগুলো তোমার কাছে সহজ মনে হবে সেই পার্থক্যগুলোই তুমি শিখে রাখবা, ঠিক আছে? এরপরের পার্থক্যটি হচ্ছে বাজারের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার প্রাধান্য পরিলক্ষিত হয়, আর বিপণনে বিপণনকারী প্রতিষ্ঠানের প্রাধান্য পরিলক্ষিত হয়। 12 নম্বর পার্থক্য বলেছে পণ্য সেবার চাহিদা ও যোগানের উপর ভিত্তি করে বাজার গড়ে ওঠে। অর্থনৈতিক অবকাঠামোর উপর বিপণনের কাজ নির্ভর করে। বাজারের ক্ষেত্রে পরিকল্পনা স্বল্পমেয়াদী হয় আর বিপণনের ক্ষেত্রে পরিকল্পনা দীর্ঘমেয়াদী হয়। যেমন এই পার্থক্যটা মনে রাখা সহজ, ঠিক কিনা? যে বাজারের ক্ষেত্রে পরিকল্পনা হয় স্বল্পমেয়াদী আর বিপণনের ক্ষেত্রে পরিকল্পনা হয় দীর্ঘমেয়াদী। এরকম যে পার্থক্যগুলো মনে রাখা সহজ সেই পার্থক্যগুলো একটু দাগ দিয়ে দিয়ে শিখে ফেলবে, ঠিক আছে? জি ম্যাম। ম্যাম নরমালি পার্থক্য কয়টা চায়, মানে বলে না যে এতগুলো পার্থক্য? অনুধাবনমূলক প্রশ্নে সাধারণত দুটো পার্থক্য দিলেই যথেষ্ট। জি ম্যাম। ঠিক আছে, তুমি 5-6টা পড়ে রাখবে, যে দুটা শিখলে সেই দুটা। তিনও দুইটা পার্থক্য দিলে হবে, 4 নম্বর কোশ্চেনও দুইটা দিলে পার্থক্য দিলে হবে? না না, 4 নম্বর কোশ্চেনে তো তোমার তুলনামূলক বিশ্লেষণ করো, সেখানে তো তোমাকে পার্থক্য বেশি দেখাইতে হবে। জি ম্যাম। ঠিক আছে, তুমি মিনিমাম 5-6টা পার্থক্য শিখে রাখবা। আচ্ছা, 1.16 যেটা বিক্রয়ের ধারণা, এটা হচ্ছে আমরা বিপণন কার্যাবলীর মধ্যে পড়েছিলাম বিক্রয়, কাজে এখন আর এটা পড়ছি না, ঠিক আছে? এক 1.17 যেটা বিক্রয় ও বিপণনের মধ্যে পার্থক্য, এটা একটু বাসায় তোমরা পড়ে নিবা। হ্যাঁ, এটা পার্থক্যগুলো পড়লেই বুঝবা, এটা তেমন কঠিন কিছু না। এরপরে আরেকটা আছে দেখো 1.19 বিপণন জীবনযাত্রার মান নির্ধারক। ম্যাম 1.18 স্কিপ করে দিলেন। হ্যাঁ, ওটা হচ্ছে এমনি জাস্ট পড়ে একটু ধারণা নিয়ে রাখবা, সে কারণে। 1.19 সবাই পেয়েছো? বিপণন জীবনযাত্রার মান নির্ধারক জি ম্যাম। অথবা জীবনযাত্রার মান উন্নয়নে বিপণনের ভূমিকা। জীবনযাত্রার মান বলতে একটি দেশের বৃহত্তর জনগণের জীবন ধারণ পদ্ধতি, দৈনন্দিন ভোগের পরিমাণ ইত্যাদিকে বোঝায়। এই লাইনটা একটু দাগা রাখো, জ্ঞানমূলক প্রশ্নর উত্তর হিসেবে আসলে লিখতে পারবা যে জীবনযাত্রার মান কি বা জীবনযাত্রার মান কাকে বলে। জীবনযাত্রার মান বলতে একটি দেশের বৃহত্তর জনগণের অর্থাৎ অধিকাংশ জনগণের জীবন ধারণ পদ্ধতি, দৈনন্দিন ভোগের পরিমাণ ইত্যাদিকে বোঝায়। জীবনযাত্রার মান উন্নয়নে বিপণন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রসঙ্গে পল এম মাজুর 1947 সালে প্রকাশিত ফরচুন নামক সাময়িকীর এক প্রবন্ধে বলেন, মার্কেটিং ইজ দ্য ডেলিভারি অফ এ স্ট্যান্ডার্ড অফ লিভিং টু সোসাইটি। অর্থাৎ বিপণন সমাজের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক। আচ্ছা, এই লাইনটা একটু দাগিয়ে রাখতে পারো, এটা অনেক সময় বহু নির্বাচনী আসতে পারে যে বিপণন সমাজের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক। এই কথাটি কে বলেছেন? শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম। জি ম্যাম। কে বলেছেন বলো? পল এম মাজুর। হ্যাঁ, পল এম মাজুর। সেটা কত সালে? 1947। হ্যাঁ, কোন সাময়িকীতে বলেছিলেন এটা? ফরচুন। হ্যাঁ, ফরচুন নামক সাময়িকীর এক প্রবন্ধে বলেছিলেন। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, প্রায় 50 বছর পূর্বে
আমেরিকায় শুধুমাত্র ধনী পরিবারগুলো বড়দিনের উৎসব ছাড়া অন্য সময়ে কমলা লেবু খেতে পারতো না। বর্তমানে ধনী গরিব সকল শ্রেণীর লোকেরাই নাস্তার সময়ে কমলা লেবু খেতে পারে। এর কারণ হিসেবে তিনি কৃষি প্রযুক্তির উন্নয়ন এবং দক্ষ বিপণন ব্যবস্থার কথা উল্লেখ করেছেন। ঠিক আছে। আচ্ছা, জীবনযাত্রার মান উন্নয়নে বিপণন কিভাবে ভূমিকা রাখে সেটা হচ্ছে নিচে বিশদভাবে আলোচনা করা হয়েছে। প্রথমে বলেছে স্থানগত উপযোগ সৃষ্টি, এটা আমরা আগেও পড়েছি যে বিপণনের মাধ্যমে পণ্য পরিবহনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়, যার কারণে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। সময়গত উপযোগ সৃষ্টি হয় যে এক সময়ের উৎপাদিত পণ্য গুদামজাতকরণের মাধ্যমে সংরক্ষণ করা হয়, তারপরে সেটা মৌসুম ব্যতীত অর্থাৎ অন্য সময়ে সেই পণ্যটি বিক্রি করে সেই পণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখা হয়, ক্রেতাদের চাহিদা পূরণ করা হয়। এইভাবে গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করা হয়। ঠিক আছে, এইভাবে এখানে অনেকগুলো পয়েন্ট আছে। যদি হচ্ছে 4 নাম্বার প্রশ্ন হিসেবে আসে যে উচ্চতর দক্ষতা, যে জীবনযাত্রার মান উন্নয়নের ভূমিকা মূল্যায়ন করো। হ্যাঁ বলো ম্যাম। বৃহদায়তন উৎপাদনে সহায়তা করে, এটা একটু বলবেন? আচ্ছা, উৎপাদনের কাঁচামাল সংগ্রহ, উৎপাদিত পণ্য বিক্রয়, পণ্যের পরিচিতি সৃষ্টি ও ক্রয়ে উৎসাহিত করা ইত্যাদি কাজের মাধ্যমে বিপণন জনসাধারণের ভোগ বৃদ্ধি করে। দক্ষ বিপণন ব্যবস্থা ভোগের পরিমাণ বৃদ্ধি করে বৃহদায়তন উৎপাদনে সহায়তা করে। অর্থাৎ বিপণন ব্যবস্থা যখন দক্ষ হবে তখন মানুষের সেই পণ্যটি ক্রয় করে ভোগের পরিমাণ বেড়ে যায়, আর যখনই ভোগের পরিমাণ বাড়বে সেই ভোক্তাদের চাহিদা পূরণ করার জন্য কিন্তু কোম্পানিগুলোকে তখন অধিক পরিমাণে পণ্য উৎপাদন করতে হয়। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে বৃহদায়তন উৎপাদন। ফলে ভোক্তারা অধিক পণ্য ভোগ করায় জীবনযাত্রার মান উন্নত হয়। ঠিক আছে, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, একটু তোমরা পড়বা। এখান থেকে যে প্রশ্নটা বেশিরভাগ সময় হয় সেটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নে চলে যাও। আমার এখানে 23 নাম্বার প্রশ্ন, তোমাদের একটু আশেপাশে হতে পারে। দেখো, বিপণন কিভাবে জীবনযাত্রার মান উন্নয়ন করে ব্যাখ্যা করো। যশোর 19-এ জি ম্যাম। পেয়েছো? কত নাম্বার? 25 নাম্বার, 41 পেজ। আচ্ছা, 41 পৃষ্ঠার 25 নাম্বার সবাই পেয়েছো? জি ম্যাম। আচ্ছা, এটা একটু পড়বা, এটা দাগ দিয়ে রাখো। প্রথমে হচ্ছে ওরা এর আগেও দাগানো হয়েছে, এটা দাগানো হয়েছে। আচ্ছা, হ্যাঁ এর আগেও দাগানো হয়েছে। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আরেকটা প্রশ্ন দেখো তো, ঢাকা 19-এ এসছে, বিপণন কিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে? জি ম্যাম, 27 নাম্বার কোশ্চেন। 27 নাম্বার। আচ্ছা, এটাও একটু পড়বা। হ্যাঁ, এই প্রশ্নটাও অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে। অনুধাবনের অ্যানসার কত বড় বড়। আনসার বড় বড়, কিন্তু এটা তুমি পড়ে নিজের মতো করে বুঝে লিখবা। তুমি তো আর এখনো ছোট নাই যে প্রত্যেকটা ওয়ার্ড মুখস্থ করে করে লিখতে হবে। বিপণন কিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে? দেখো আমি একটু বলছি। প্রথমে তো যে বিপণন কাকে বলে সেই আনসারটা ওরা লিখছে, এটা তো এতদিনে তোমাদের শেখা হয়ে যাওয়ার কথা। বিপণন কাকে বলে? বিপণন দুই ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। একটি হলো প্রত্যক্ষভাবে, এক্ষেত্রে বিপণন কার্যাবলী সম্পাদনে জনগণকে নিয়োজিত করে। আর অন্যটি হলো পরোক্ষভাবে, সেটা কিভাবে? যে উৎপাদন বৃদ্ধি করে শিল্পায়নের মাধ্যমে। এই দুটো লাইন বুঝতে পেরেছো কিনা যে বিপণন দুই ভাবে কর্মসংস্থান সৃষ্টি করে, একটি হচ্ছে প্রত্যক্ষভাবে আরেকটি পরোক্ষভাবে। প্রত্যক্ষভাবে কিভাবে কর্মসংস্থান করে? যে বিপণন কার্যাবলী সম্পাদনে জনগণকে নিয়োজিত করে, অর্থাৎ বিপণনের যে কাজগুলো আছে, ক্রয় বিক্রয় পরিবহন গুদামজাতকরণ অর্থসংস্থান, ঠিক আছে, আরো অনেকগুলো কাজ আমরা পড়েছিলাম। সেই কাজগুলো করার জন্য কিন্তু প্রতিটা কোম্পানিকে কর্মী নিয়োগ করতে হয়। ঠিক আছে, এই কারণে বলেছে যে বিপণন কার্যাবলী সম্পাদনে জনগণকে নিয়োজিত করে।
আর অন্যটি বলেছে পরোক্ষভাবে। পরোক্ষভাবে কিভাবে কর্মসংস্থান করে, সেটি হচ্ছে উৎপাদন বৃদ্ধি করে শিল্পায়নের মাধ্যমে। অর্থাৎ যখনই তার উৎপাদনের পরিমাণ বাড়াতে হবে, অর্থাৎ তার ব্যবসা বা কারখানার সম্প্রসারণ করতে হবে। কারখানার সম্প্রসারণ মানেই হচ্ছে তাকে অধিক যন্ত্রপাতি আনতে হবে, সেই আরো বেশি যন্ত্রপাতি চালানোর জন্য সেখানে আরো কর্মীর দরকার, ঠিক কিনা বলো? জি ম্যাম। এই কারণে বলেছে যে উৎপাদন বৃদ্ধি করে শিল্পায়নের মাধ্যমে। পরিবহন, গুদামজাতকরণ, বিজ্ঞাপন, প্রচার ইত্যাদি কর্মক্ষেত্র তৈরি করে সেখানে প্রয়োজনীয় জনশক্তি নিয়োগ দিয়ে বিপণন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। আবার বিক্রয় বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই উৎপাদন বৃদ্ধি পায়, ফলে সেখানেও প্রচুর লোকের কর্মসংস্থান হয়। কঠিন কিছু? তোমাকে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড কি মুখস্থ করতে হবে? বলো। না ম্যাম। নো ম্যাম। আচ্ছা, তাহলে আজকে আমরা যেগুলো পড়লাম এগুলো বাসায় একটু রিভিশন দিবে যে বিপণন কিভাবে। হ্যাঁ বলো। ভোক্তাই রাজা ব্যাখ্যা করো, এই কোয়েশ্চেনটা কি দাগিয়ে রাখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি শুরুতেই তো বললাম। মিস একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো। মিস আমাদের সিটি পরীক্ষায় কোন অধ্যায় থেকে কোশ্চেন আমি তোমাদের গ্রুপে ওটা লিখে দিব, তোমাদের গ্রুপে আমি লিখে দিব। আচ্ছা ঠিক আছে, তোমাদের গ্রুপে আমি জানিয়ে দিব। আজকে যতটুকু পড়লাম এই পড়ার মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা? আজকে পড়ার মধ্য দিয়ে কিন্তু আমাদের প্রথম চ্যাপ্টার শেষ। না ম্যাম, কোশ্চেন তো নাই। কোশ্চেন নাই? আপনি কোশ্চেন করেন। আচ্ছা, বহু নির্বাচনী প্রশ্নে চলে যাও। তোমাদের এই অধ্যায় শেষে দেখো বহু নির্বাচনী প্রশ্ন আছে। জি ম্যাম, যাচ্ছি। জি ম্যাম, পেয়েছি ম্যাম। বিপণন কি, এটার আনসার কোনটা হবে বলো? পণ্যের ভ্যালু সৃষ্টি। ভেরি গুড, পণ্যের ভ্যালু সৃষ্টি। হ্যাঁ ঠিক আছে। বিপণন ক্রেতাদের জন্য কি সৃষ্টি করে? ভ্যালু সৃষ্টি করে। হ্যাঁ ভেরি গুড। ক্রেতাদের জন্য বিপণন কি সৃষ্টি করে? এটাও প্রাপ্ত সুবিধা। না না, পণ্য থেকে প্রাপ্ত সুবিধা। ম্যাম এটা কোথায়? আচ্ছা তোমাদের কত নাম্বার? আমার কোশ্চেন নাম্বার মিলবে না। হ্যাঁ বুঝতে পারছি। প্রাপ্ত সুবিধা কি বলো, ওটার প্রশ্নটা কি বলো? ক্রেতা ভ্যালু কি? ক্রেতা ভ্যালু। আচ্ছা তোমাদের আমাদের 3 নম্বরের কোশ্চেন হচ্ছে ক্রেতা ভ্যালু কি? ও আচ্ছা, এখানে ক্রেতা আছে ভ্যালু পণ্য কি? থেকে এটা প্রাপ্ত সুবিধা। না, এটা হবে প্রাপ্ত সুবিধা ও ব্যয়ের পার্থক্য। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ক্রেতা ভ্যালু কি? এটা হবে প্রাপ্ত সুবিধা ও ব্যয়ের পার্থক্য। আচ্ছা, এরপরে তোমাদের বইতে কোন প্রশ্নটা আছে বলো? 4 নম্বর প্রশ্ন কোনটা? পণ্যের মান, সেবা ও মূল্যের সমন্বয়ে পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতার যে মনোভাব গড়ে ওঠে তাকে কি বলে? বলো তো কি বলে? ভ্যালু। ভ্যালু, ভেরি গুড। এরপরে আমরা পারি। হ্যাঁ পারো, দেখছো এই যে ঠিক মতো মন দিয়ে ক্লাস করলে অবশ্যই পারা যায়, কোন বিষয় না। এর পরের প্রশ্নটা কেউ একজন পড়ো। কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতিকে কি বলে? বলো কি বলে? প্রয়োজন। প্রয়োজন, ভেরি অভাব। গুড। হ্যাঁ প্রয়োজন, প্রয়োজন, ভেরি গুড। এরপরে পরের কোশ্চেনটা কি? কোনো কিছু পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতি হলো কি? প্রয়োজন। প্রয়োজন। না না, প্রয়োজন। প্রয়োজন। আচ্ছা, বঞ্চিত মনে করার অনুভূতিটাই হচ্ছে প্রয়োজন। ঠিক আছে, জি ম্যাম, তাহলে এই তো পারবা না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ম্যাম। হ্যাঁ, এই বহু নির্বাচনী প্রশ্ন এগুলো সলভ করবা। আর ভিতরে যে ইম্পর্টেন্ট লাইন আমরা আন্ডারলাইন করে করে পড়েছি সেগুলো ম্যাম আমাদের সিটিতে এরকমই কোশ্চেন হবে না? কিরকম কোশ্চেন? মানে যেরকম এমসিকিউ। হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ। ঠিক আছে, আমার এখানে ক্লাসের সময় প্রায় শেষ দেখাচ্ছে। যেহেতু কোনো প্রশ্ন নেই তোমাদের, সো আমি আজকে এখানে ক্লাস শেষ করছি। আর আজকে যা পড়ালাম বাসায় অবশ্যই একটু রিভিশন দিবা, ঠিক আছে?
সবাই ma'am. ভালো থেকো, Ma'am, আল্লাহ আসসালামু হাফেজ, আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।